এমএ শেষ পর্বের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আমরা যে কোর্স নিয়ে কথা বলছি বিশ্ব সাহিত্য, তার একটি উপন্যাস গোর্কির মা উপন্যাস নিয়ে। গত ক্লাসে যে আমরা যে উপন্যাসের প্রথম অধ্যায়ের সীমিত একটু অংশ পাঠ করেছিলাম, যে রাশিয়ার যে সমাজ ব্যবস্থা, শোষিত বঞ্চিত যে সমাজ ব্যবস্থা, সেই সমাজকে বোঝানোর জন্য আজকেও আমরা যার একটু কিছু অংশ পাঠ করছি, যে তারা বছরের পর বছর সেই কারখানায় কাজ করে, কারখানায় কাজ করার পরে তাদের সেই যে জীবন, সেই জীবন বুটটুকু লুপ্ত হয়ে যায়। লুপ্ত হয়ে যাওয়ার পর তারা আর মানুষ থাকে না, যে জীবনটাই যেন তাদের বিষিয়ে যায় এবং সমস্ত জীবনে একটা ক্লান্তির ছাপ, আস্তে আস্তে তারা মৃত্যুবরণ করে। এবং যেইভাবে বংশ পরম্পরায় এই যে শ্রমিকদের জীবন চলতেই থাকে, যে তাদের সাপ্তাহিক ছুটি থাকে রবিবারে। লেখক সেই রবিবারগুলোর বর্ণনা দিচ্ছেন, যে রবিবারগুলো ছোকরারা অনেক রাত্রিতে বাড়ি ফেরে ছেঁড়া কাপড়ে, সর্বাঙ্গ ধুলো কাদা মাখা, কালশিটে পড়া চোখ, জখমি নাক, কখনো যাবার বন্ধুদের ঠেঙিয়ে এসে বিদ্বেষের সঙ্গে আস্পালন করে। যে রবিবার তাদের ছুটি, কারণ সারা সপ্তাহ তারা কারখানায় তাদের সমস্ত জীবনী শক্তিকে লুপ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সেজন্য রবিবার তাদের খুব আনন্দের দিন। আর তাদের এই যে রবিবার যে ছুটির দিন, আনন্দের দিন, সেখানে তারা খেয়েই হারিয়ে ফেলে, অর্থাৎ আনন্দের যে মাত্রা, সেই মাত্রা তারা হারিয়ে ফেলে। ফলে কারোর সাথে ঝগড়া হয়। তারা যখন রাত্রিতে বাড়ি ফেরে, তাদের কাপড় ছেঁড়া কাপড়ে, সর্বাঙ্গ ধুলো কাদা মাখা, কালশিটে পড়া চোখ, জখমি না, কখনো যাবার বন্ধুদের ঠেঙিয়ে এসে বিদ্বেষের সঙ্গে আস্ফালন করে, আর নয়তো গুতুনি খেয়ে কাঁদতে কাঁদতে আসে। কখনো মার দেয়, কখনো বা মার খায়। গোমরামুখী গজরায় মাতাল, করুণ, অসহায়, ন্যাক্কারজনক কতকগুলো মানুষ। কোনো দিন ছেলেরা বাড়ি ফেরে না, পাড় মাতাল হয়ে পড়ে থাকে রাস্তার ধারে বা বেড়ার আড়ালে, নয়তো আড্ডাখানার মেঝেতে। বাপ মা খুঁজে পেতে কুড়িয়ে আনে, যাচ্ছে তাই করে গালিগালাজ করে, ভদকা ঠাসা অসার গতরগুলোর উপর লাগায় ঠেঙানি। কম বেশি যত্নশীল যেসব মা বাপেরা, তারা ধরে নিয়ে বিছানায় ফেলে ওদের, যাতে পরের দিন সাত সকালে কারখানায় ক্রুদ্ধ বাসিটা যখন ভোরের আলো ঠেলে আধারের ঢেউয়ের মতো তেড়ে তুলে এগিয়ে আসে, তখন আবার ওদের তুলে দিতে পারে। বড়রা রাগ করে, ছেলেদের পেটায়ও বটে, কিন্তু ওদের মাতলামি আর মারামারিটা অস্বাভাবিক ভাবে না। তাদের এই মাতলামি আর মারামারি তাদের জীবনে খুব স্বাভাবিক, কেউ অস্বাভাবিক মনে করে না। নিজেরাও করেছে যখন চ্যাংরা ছিল, বাপ মায়ের কাছে যেমনি ঠ্যাঙানিও তাই খেয়েছে, যেমনিভাবেই তো চলে এসেছে ওদের জীবন। একটানা ঢিমে ঢিমে স্রোতে গড়িয়ে গড়িয়ে চলেছে বছরের পর বছর। তার ঘোলা জল আদ্যিকালের পুরনো মন, চালচলন আর ঋতকরণের পার বাধা হয়। সে স্রোত বদলাবার বাসনার কারণে এই যে জীবনের স্রোতটা চলছে, বংশ পরম্পরায় বছরের পর বছর, জীবনের পর জীবন, সেটা বদলানোর কারো বাসনাও নেই, ইচ্ছাও নেই। অর্থাৎ তাদের যে মগজটা, সেই মগজটাই নষ্ট হয়ে গেছে। ফলে তাদের এই জাতীয় চিন্তা তাদের মনে আর প্রবেশ করে না। মাঝে মাঝে বস্তিতে ভিন দেশ থেকে মানুষজন আসে, বাসিন্দারা নতুনের টানে উৎসুক হয়ে চোখ তুলে চায় তাদের আগেকার কাজের জায়গায় গল্প শুনে ভাষা আগ্রহে। ধীরে ধীরে নতুনের রং খসে গল্প পুরানো হয়, খাড়া কান আর তোলা চোখ নেমে আসে। সাধারণ মজুরদের জীবন সেই এক থুর বড়ি খাড়া আর খাড়া বড়ি থুর, তাতে গল্প করার কি আছে? যাজ্ঞে 10-এর থেকে যে একটু আলাদা কেউ হলে ওরা সন্দেহের চোখে দেখে। সে সন্দেহের কারণ তাদের অজানা, যেন ভয় পায়। তারপর যারা নতুন কথা বলে, ওরা চুপচাপ তাদের পাশ কাটিয়ে যায়। নয়া মানুষগুলো অন্য কোথাও চলে যায়, কেউ কেউ কারখানার কাজ নিয়ে থেকেও যায়, কিন্তু গড্ডালিকা প্রবাহ মিশে যেতে না পারে এক পাশ।
এমনি করে গোটা 50 বছর কোনো মতে বেঁচে থেকে লোকগুলো একে একে মরে যায়। তো লেখক ওদের গড় আয়ু মোটামুটি নির্দেশ করে দিয়েছেন, যারা গোটা 50 বছর বাঁচে। ছোটবেলা থেকেই তারা কারখানায় কাজ করে, সকাল সন্ধ্যা, সপ্তাহে একদিন ছুটি রবিবার, সেই রবিবারে তারা মাতলামি করে বেড়ায়, নিজেরা মার খায় কিংবা কাউকে মার দেয়, রাতে এসে ঘরে আরো মাতলামি করে। তো যাকে এই যে জীবন, কারখানা তাদের যে জীবনী শক্তিকে শুষে নিচ্ছে, ফলে তাদের গড় আয়ু অনেক কম হয়েছে, মোটামুটি 50 হলেই তারা মরে যাচ্ছে। যে শ্রমিক মারা যাচ্ছে, তার ছেলে আবার কাজে ঢুকছে, সেও এইভাবেই তার জীবনকে পরিচালিত করছে, যেমন সেও একদিন মা। তো যাকে নিয়ে যে উপন্যাস শুরু, যে উপন্যাসের মূল কাহিনী যাকে নিয়ে, যে আমরা গত ক্লাসে বলছিলাম, পাভেল ব্লাশভ যে একজন বিখ্যাত বিপ্লবী ছিল, পিউতর জালোমভ। সেই পিউতর জালোমভকে দেখি ম্যাক্সিম গোর্কি পাভেল ব্লাশভ চরিত্রটি তৈরি করেছিলেন। তো উপন্যাসের যে পাভেল ব্লাশভ, সেই পাভেল ব্লাশভের বাবা, পাভেল ব্লাশভ বিপ্লবী। পাভেল ব্লাশভ তখনও বিপ্লবী হয়ে ওঠেনি, সে তখনও কিশোর। সেই সময় তার বাবাকে সে হারিয়েছে, অর্থাৎ বাবা মৃত্যুবরণ করেছে। সেই বাবাও এই বস্তির জীবনে অভ্যস্ত, সারাদিন কাজ করত, রাতে সে বউকে পিটাতো এবং রবিবারে মদ খেয়ে মাতাল হয়ে হই হল্লা করতো, চিৎকার চেঁচামেচি করতো, যেমন সারাক্ষণ সে বউকে পিটাতো। সেই পিটানোর দাগ তার স্ত্রী অর্থাৎ পাভেল ব্লাশভের মা পেলাগিয়া নীলবনার শরীরে অনেক ক্ষত সৃষ্টি করেছে। মিখাইল ব্লাশভের জীবনটা সেই একই রকমের, লোমশ শরীর, যে এতখানি পুরো ভুরুর তলায় কুতকুতে জোর, চোখ জোড়া দিয়ে দুনিয়াটাকে ওদেরকে সন্দেহ আর অবহেলার দৃষ্টিতে। কারখানার সেরা মিস্ত্রি, অবস্থিতে ওর জুড়ি নেই, গায়ের জোরে, খুব শক্তিশালী মানুষ। কিন্তু জোপরওয়ালার সাথে ব্যবহারটা কর্কশ বলে রোজগারটা বেশি হয় না। তারপর ছুটির দিনও কাউকে না কাউকে ধরে ঠেঙাবেই। ছুটির দিন রবিবার আসলে সে কাউকে না কাউকে মারবেই। কাজেই চোখে কেউ একটা দেখতে পারে না, ভয় ওর কাছে ঘেঁষেই না। কেউ পাল্টা ঠেঙানি দেবার চেষ্টা করেছে, কেউ কেউ কিন্তু পেরে ওঠেনি। কাউকে তেড়ে আসতে দেখলেই হলো, ব্লাশভ ইট পাথর কাঠ লোহা হাতের কাছে যা পাবে তাই তুলে দিয়ে দুপা ফাঁক করে চুপচাপ দাঁড়িয়ে থাকবে তাক করে। ওই লোমশ হাত আর কালো দাড়ি ছাওয়া মুখ দেখলেই লোকের পিলে চমকে উঠত। সবচেয়ে ভয়ঙ্কর হলো ওর খুদে খুদে দাঁড়ালো চোখ দুটোর দৃষ্টি, যেন ছুছুলো লোহার মতো মানুষকে ফোড় করে দেয়। সে কি চেহারা! তখন ওর যেন ভয়লেসী নির্মম হিংস্র বন জানোয়ারটা ঝাঁপিয়ে পড়লো বলে। যে এই লেভেলের মানুষ যারা বস্তিতে বাস করে, তোমরা যদি তাদের কাছে কখনো যাও, দেখবে তাদের ভাষা আর মধ্যবিত্ত কিংবা সমাজে যাদেরকে তোমরা ভদ্র মানুষ হিসেবে চিহ্নিত করছো, তাদের ভাষা কিন্তু এক না। যে গোর্কি কিন্তু তারও একটি দিক নির্দেশনা তার উপন্যাসে দিয়েছেন। সেই মিখাইল ব্লাশভের বাবা পাভেল ব্লাশভ, তার মুখের ভাষাটা কেমন একটু খেয়াল করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপা গলায় গর্জে, আয় না শালা কুত্তির বাচ্চা আয়। দাড়ির ফাঁক দিয়ে হলদে শক্ত দাঁতগুলো ঝিলিক মারে। অপক্ষের আত্মারাম তখন প্রায় খাঁচা বড়া। যাকে ঘেন্নায় তার পেঁচার মতো চোখে আগুন চোটে। এই কুত্তির বাচ্চা মাথা মাথা খাড়া করে এগিয়ে আয়, চিৎকার করে বলে, আয় না দেখি কোন শালার মরার স্বাদ হয়েছে। অসাদ কারণে, অর্থাৎ এই বস্তিতে সবাই মিখাইল ব্লাশভকে ভয় পেত। যেমন যে বাইরের যে একটি মর্মান্তিক, যে জগৎটিকে মর্মান্তিক জগতই বলা যায়, যে তারা শোষিত হচ্ছে, যে তারা যে শোষিত হচ্ছে সেটিও কিন্তু তারা বুঝতে পারছে না। এবং বুঝতে পারছে না বিধায় তারা সমস্ত চিন্তা শক্তি এবং মজ্জা ধ্বংস হয়ে গেছে। ফলে আর কেউ কেউ যারা বুঝতে পারছে যে তারা শোষিত হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে, সেটুকু বলার শক্তিও তাদের নাই। ফলে কারখানা যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে তো আর কিছু বলতে তারা পারে না।
সেই জন্য বাড়িতে ফিরে তাদের এই সমস্ত রাগ চলে যায় তাদের পরিবারের সদস্যদের, বিশেষ করে স্ত্রীর উপর। ব্লাসব বড় একটা কথা কয় না, পুলিশ হোক, বড় অফিসার, যে পড়োয়ালা, যেই হোক, সবাইকে বলে কুত্তির বাচ্চা। ওটা ওর মুখের বলি। বউকে কুত্তি ছাড়া ডাকে না, এই কুত্তি যে আমার প্যান্টটা ছিঁড়ে 100 হলো। যে ছেলে পাবেলের তখন 14 বছর বয়স। বাপ কেন জানি একদিন তেরে এসে ঝুঁটি ধরতে গেল তার। ছেলে একটা ভারী হাতুড়ি তুলে বলল, গায়ে হাত দিয়েছ তো? বার্চ গাছের উপর মেঘের ছায়া যেমন উদ্ধত হয় তেমনিভাবে ছেলের দীর্ঘ পাতলা দেহটার সামনে খাড়া হয়ে ব্লাসব বলল, এত দূর। তো যাকে মিখাইল ব্লাসব, তার সম্পর্কে যে আমরা সামান্য জানতে পারলাম, এবং তারপরে সে মারা যায়, তার নাড়ি ছিঁড়ে সে মারা গিয়েছিল। এবং মারা যাওয়ার পরে তাকে যে দাফন করা, অর্থাৎ কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, সেখানে এই বস্তির সামান্য কিছু মানুষ সাথে গেল। যে কফিনে শুলো মিখাইল, মুখটা খোলা, ভুরু দুটোর আগে কুচকানো, ওর বউ, ছেলে, কুকুরটা দানিল, বেশব চিকব, একটা দাগি চোর, মাতাল, কারখানা থেকে বিতাড়িত, আর বস্তি থেকে জন কয়েক ভিখারি গিয়ে তোকে কবরে শুইয়ে দিল। বউটা নিঃশব্দে যে একটুখানি কাঁদল, অর্থাৎ পেলাগিয়া নীলবনা, যে সারা জীবন এই স্বামীর মার খেয়ে সমস্ত শরীরে সে মারের চিহ্ন লেগে আছে, একটু কাঁদল। রাস্তায় কফিন দেখে লোকে থেমে পড়ে বুকের উপর ক্রুশ চিহ্ন করে বলা বলি করতে লাগলো, পেলাগে আবার বাঁচল। যারাই মিখাইল ব্লাসবকে চিনত তারা বলল যে এইবার এই পাবেল ব্লাসবের মা পেলাগে নির্ভর, অন্তত তার এই অত্যাচারের হাত থেকে বাঁচ। কয়েকজন বলল, যেমন কুকুর ছিল তেমনি কুকুরের মতোই ঠেসে গেছে, কবর দেওয়া হয়ে গেলে সবাই চলে গেলে, কিন্তু কুকুরটা সেই খোঁড়া মাটির উপর বসে বসে অনেকক্ষণ ধরে কবরটা শুকতে লাগলো। কদিন পরে কে যেন মেরে ফেললো কুকুরটাকে। এবার বাবার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে পেলাগিয়া, বাবার মৃত্যুর পরে তার ছেলে পাবেল ব্লাসব, সে এখন সংসারের হাল ধরবে। সেও শ্রমিকের ছেলে, শ্রমিক, সেও এই কারখানায় কাজ শুরু করলো। এবং সেই সমাজের যে যথারীতি নিয়ম, সেই নিয়ম মতো সে এখন রবিবার ছুটির দিন যায় ভদকা গিলতে। সে ভদকা গিলে এসে মাতাল হয়ে বাড়িতে ফিরে তার মা সেটি দেখে ছেলেকে বোঝাচ্ছে। সেই ছেলে আস্তে আস্তে শুধরে গেল। সে চিন্তা করতে লাগলো, এই যে শ্রমিকদের বঞ্চনা, যে শ্রমিকদের যে জীবন, এই বঞ্চনার কারণ কি? তার মায়ের কথাগুলো শুনে সে মায়ের দিকে তাকালো। মায়ের করুণ কোমল কথাগুলো শুনে পাবেলের মনে পড়লো, বাবা বেঁচে থাকতে সারা বাড়ির মধ্যে মাকে যেন কোথাও দেখাই যেত না, মুখে একটিও কথা ছিল না, স্বামীর মারের ভয়ে সর্বক্ষণ কাটা হয়ে থাকতো। সে নিজেও বেশিরভাগ সময় বাইরে বাইরে পালিয়ে বেড়াতো, বাবার সামনে পড়তেই চাইতো না। কাজেই মায়ের কাছ থেকে দূরেই রয়ে গেছে বরাবর। নেশাটা ক্রমে ক্রমে কেটে যাবার পর মাকেও তাকিয়ে দেখলো। লম্বা দেহটা সামনের দিকে ঝুঁকে পড়েছে খানিকটা, হাড় ভাঙা খাটুনিয়া স্বামীর ঠেঙানিতে শরীরটা ভেঙে গেছে। একেবারে নিঃশব্দে চলাফেরা, নড়াচড়া করে, এক পাশে একটু কাত হয়ে, যেন একটা সর্বদাই কিসের সঙ্গে ধাক্কা খাবে যেমন একটা ভয়। চওড়া লম্বাটে ফোলা ফোলা কুচকানো মুখ, তাতে জল জল করছে একজোড়া ভীরু আর্ত চোখ, বস্তির 8-10টা মেয়ের মতোই। যে মাকে তোমরা দেখছো সারা জীবন স্বামীর মারকে সমস্ত শরীরে ক্ষত চিহ্ন নিয়ে বেড়াচ্ছে, শুধু এই যে চিত্রটা, শুধু যে পেলাগিয়া নীলবনার তা কিন্তু নয়। দেখো, লেখক বলছেন যে কেমন তাতে জলজল করছে একজোড়া ঘন ভীরু আর্ত চোখ, বস্তির 8-10টা মেয়ের মতোই। বস্তিতে আর যে সমস্ত মেয়েগুলো বাস করে, সবার চেহারা কিন্তু সবারই অবস্থা একরকম।
মনে হয় ডান কানটাও বা বাকান থেকে কিছুটা উপরে, তার ফলে সর্বদাই যেন উদ্বেগের সঙ্গে কান খাড়া করে আছে, যেমনি একটা ভাবমুখে। ঘন কালো চুলের ফাঁকে সাদা রেখা ঝিলিক দিয়েছে, সব মিলিয়ে কোমল বিষণ্ণ ভীরু চেহারা। অর্থাৎ স্বামী জীবিত থাকতে সে মাকে কখনো ঘরেই দেখা যেত না, সারাক্ষণ পালিয়ে বেড়াতো। যে স্বামী তাকে কথায় কথায় মারধর করত, সেই ভয়েই সে পালিয়ে বেড়াতো। সেই মাকে, পাবেলকেও ঘরে দেখা যেত না, সেও পালিয়ে বেড়াতো বাবার মারের ভয়ে। তো বাবার মৃত্যুর পর এই পাবেল তার মাকে প্রথম দেখলো, একটা বিষণ্ণ চেহারা, যার শরীরে মারের চিহ্ন, চোখের নিচে কালিমা পড়ে গেছে, সেই চেহারা মা। ফলে আস্তে আস্তে মার প্রতি পাবেলের যে সহানুভূতি, সেই সহানুভূতি জেগে উঠতে শুরু করলো। তার পূর্বে তার বাবার মৃত্যুর পরে অন্যান্য বস্তির ছেলেদের মতো সে যেমন করে মদ খেতে যেত, এখন আর সে মদ খেতে যায় না। সে চিন্তা করছে এই যে শ্রমিকদের সমাজ ব্যবস্থা, এই শ্রমিকরা যে নিজেরা নিজেদেরকে ধ্বংস করছে, সেই ধ্বংসের কারণটা কি। সে বিভিন্ন বই টই পড়ালেখা শুরু করলো। যখন পড়ালেখার পরে সে জানতে পারলো, সেই কার্ল মার্ক্সই বলো, কার্ল মার্ক্সের নাম লেখক যেখানে উল্লেখ করেননি, এই যে বিভিন্ন বই, যে বইগুলোতে এই শ্রমিক শ্রেণীর যে যন্ত্রণা, কৃষক শ্রেণীর যে বঞ্চনার যন্ত্রণা, সেই যন্ত্রণা সে দেখতে পারলো যে শ্রমিকদের যে চিত্র, সেই চিত্রটাই ম্যাক্সিম গোর্কি তোমাদের এই প্রথম অধ্যায়ে, এই মা উপন্যাসের প্রথম অধ্যায়ে তিনি আঁকলেন। এই যে বঞ্চনা, এই পাবেল ব্লাসভ যে বঞ্চনাকে দেখেছে তার বাবার মাধ্যমে, সেই বঞ্চনাকে দেখেই সে জীবনের সিদ্ধান্ত নিয়েছে যে এই বঞ্চিত মানুষদের জন্য কিছু করতে হবে। এই বঞ্চনার শেষ দেখতে চায়, যে বঞ্চনার কাছ থেকে সে নিজেকে মুক্ত রাখতে চায়, যেমন সমাজের অন্যান্য বঞ্চিত মানুষগুলোকে মুক্ত রাখতে চায়। সে বিভিন্নভাবে সারা পৃথিবীতে যে সমস্ত বইগুলো আছে, এই বঞ্চনার বিরুদ্ধে যারা লিখেছেন, যারা যে সমাধানের জন্য লিখেছেন, সেই বইগুলো আস্তে আস্তে গোপনভাবে সংগ্রহ করতে শুরু করলো। তখন যে সংগ্রহ করা, সেই সংগ্রহ করাটা তো আবার সমাজের যে নির্দিষ্ট একটি বলয় থাকে, সেই বলয় যারা নিয়ন্ত্রণ করেন তারা তো আর সেটিকে ভালো দৃষ্টিতে দেখছেন না বিধায়ী। কিন্তু এই যে শ্রমিকদের স্বার্থ যেখানে রক্ষা হচ্ছে, সেই সমস্ত বই জানতে দেওয়া হয় না, গোপনে গোপনে তারা সেই বইগুলো জেনে পড়ে। যেমন তোমরা যে উপন্যাসে খেয়াল করেছো যে আরেকটি চরিত্র, যে পাবেলের বন্ধু খকল, সেই খকল পাবেলকে সহযোগিতা করে। যেমন দুইজন এক বাসাতেই থাকে, পাবেলদের বাসায় খকল এসে আশ্রয় নেয়। এই বৈপ্লবিক যে কাজকর্ম, সেই কাজকর্ম পরিচালনার জন্য, সহায়তা করার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা বই সংগ্রহ করে। বিভিন্ন জায়গার কিছু মানুষ তারাও আসে, যেমন সাশা আসে, নাতাশা আসে, নিকোলাই আসে, সেই জাতীয় বিভিন্ন লোকরা আসে, আন্দ্রেই। যেমন মা তাদের কথাগুলো দূর থেকে শোনে যে তারা কি বলছে, কি বিষয় না। যেমন মা আস্তে আস্তে বুঝতে পারে যে তারা এই বঞ্চিত মানুষদের পক্ষে কথা বলার জন্য কাজ করে যাচ্ছে। প্রথমে মা ভয় পায়, কারণ মা কিন্তু যেমন একটি সমাজে সে বড় হয়েছে, অর্থাৎ সারা জীবন তার কেটেছে স্বামীর অত্যাচারের মধ্য দিয়ে। তো ফলে এই যে জীবন মা আজকে ছেলের কাছে দেখতে পাচ্ছে, প্রথমত তার ভয় ঢুকে, তারপর সে আস্তে আস্তে সিদ্ধান্ত নেয় না, তার ছেলে ঠিক কাজটি করছে। যেমন এই যে বঞ্চনার কারণটি মা বুঝতে পারে। ছেলে যেমন খকলের সাথে কথাবার্তা বলে, মা পেলাগিয়া নীলবনা সে বুঝতে পারে যে বঞ্চনার কারণ হচ্ছে এই যে বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থা। সেই বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলতে হবে। সেই জন্যই তোমরা খেয়াল করে দেখো যে মা আস্তে আস্তে ছেলের এই যে বৈপ্লবিক কর্মকাণ্ড, সেই বৈপ্লবিক কর্মকাণ্ডকে মন থেকে সমর্থন জানাতে শুরু করে। কারণ যে জীবন তিনি পার করেছেন, পেলাগিয়া নীলবয়ে যে জীবন পার করেছে, সেই পুরা জীবনই হচ্ছে বঞ্চনার জীবন, শোষণের চিত্র। যেমন সারা জীবন স্বামীর মার খেয়েছে,
সেই জন্যই সে আস্তে আস্তে ছেলের বিপ্লবের এই পন্থাকে সমর্থন, যদিও জানে সে বিপ্লবের পন্থার মাঝে বিপদ থাকতেই পারে। তো যেইভাবে যে মা ছিল যে একেবারেই গৃহিণী, যে মাকে স্বামীর জীবদ্দশায় ঘরেই দেখা যেত না, স্বামীর মারের ভয়ে সেই মা আস্তে আস্তে ছেলের বিপ্লবী জীবনকে সমর্থন করতে শুরু করেছে। যেমন সে বিপ্লব রূপায়, সে বিপ্লবকে রূপদানের জন্য তোমরা খেয়াল করো যে মা সামান্য একজন মা ছিল, সামান্য একজন শ্রমিক পত্নী ছিল, সেই মা আস্তে আস্তে বিপ্লবের সমস্ত বিপ্লবী নেতার জননী হিসাবে তিনি নিজেকে পরিগণিত করতে পারলেন। আমরা যদি, তোমরা মা উপন্যাসটি পড়েছ, নিঃসন্দেহে পড়েছ, যেহেতু 4th ইয়ারেও ছিল, যে এখন মাস্টার্সেও আছে, যে তাহলে এই বিপ্লবের যে দিক নির্দেশনা, তোমরা জানো যে উপন্যাসটি 1907 সালে প্রকাশিত হয়েছে, রাশিয়া রুশ বিপ্লব সংগঠিত হয়েছে 1917 সালে। সেই বিপ্লবের যে দিক নির্দেশনামূলক গ্রন্থ হচ্ছে এই মা উপন্যাস। যে বিপ্লবটা কেমনে সংগঠিত হতে পারে, এই বঞ্চিত সমাজ ব্যবস্থাকে রোধ করে যে একটি নতুন সমাজ ব্যবস্থা, বঞ্চনাহীন যে সমাজ ব্যবস্থা, সেই বঞ্চনাহীন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে বিপ্লব, সেই বিপ্লবের দিক নির্দেশনা। যে আমরা গত ক্লাসেও বলছিলাম যে বিপ্লবের যে দিক নির্দেশনাটা গোর্কি দিলেন, তিনি কিন্তু সমাপ্তি টানেননি। পাভেল ব্লাশোভের সাইবেরিয়া নির্বাসন হয়েছে, আর মা এই পাভেল ব্লাশোভের যে বক্তৃতা, সেই বক্তৃতার কাগজগুলো বিলি করতে গিয়ে যে মা ধরা পড়েছে পুলিশদের হাতে, এবং তারও শাস্তি হবে, সেই অবস্থায় গোর্কি সে মা উপন্যাস সমাপ্তি টেনেছেন। আমরা একটু কথা বলে নিই যে উপন্যাস সম্পর্কে। তোমরা মাস্টার্সে পড়ো, যে উপন্যাস সম্পর্কে মোটামুটি জানো যে উপন্যাস আসলে কি। একজন মানুষের ব্যক্তিগত জীবন দর্শন থাকে যে উপন্যাসে, একটা কাহিনী থাকে, যেমন কাহিনীটা কার থাকে, হ্যাঁ, হতে পারে একজন ব্যক্তির, হতে পারে একদল মানুষের, হতে পারে একটা দেশের, একটা জীবন, যে জীবনটার শুরু আছে শেষ আছে, অর্থাৎ একটা পূর্ণ জীবনের চিত্র থাকে উপন্যাস। যেমন সাথে থাকে যে একজন যে ব্যক্তি উপন্যাসটা লিখছে তার ব্যক্তিগত জীবন দর্শন। সে ব্যক্তিগত জীবন দর্শন লেখক যখন একটা ব্যক্তির চরিত্রের মধ্য দিয়ে, একটা দেশজ চরিত্রের মধ্য দিয়ে সামগ্রিক অর্থে ফুটিয়ে তোলেন, পুরো জীবনকে তিনি যখন রূপদান করেন, তখনই তা হয় উপন্যাস। তোমরা ছোট গল্পে খেয়াল করে দেখো যে ছোট গল্প হচ্ছে মানুষের জীবনের লক্ষ লক্ষ ঘটে যাওয়া ঘটনার একটা শিল্পিত রূপ হচ্ছে ছোট গল্প, আর যে উপন্যাস হচ্ছে এই লক্ষ লক্ষ ঘটনার সমষ্টি, সমস্ত জীবনের যে প্রত্যক্ষ চিত্র, সেই প্রত্যক্ষ চিত্রটি হচ্ছে উপন্যাস। তো যারা মা উপন্যাস পড়েছ তারা খেয়াল করে দেখো যেখানে গোর্কি যে জীবনটিকে, যে আমরা যদি খুব স্থূল দৃষ্টিতে দেখি, সেখানে পাভেল ব্লাশোভের জীবন কিংবা তার মা পেলাগিয়া নিলবোনার জীবন, কিন্তু তাই কি মুখ্য না, তার প্রেক্ষিতে যে তিনি সমস্ত রাশিয়ার যে জীবন, বলশেভিক বিপ্লবের পূর্ববর্তী রাশিয়ার যে বঞ্চিত মানুষের জীবন, এই যে বিশাল লক্ষ লক্ষ শ্রমিক জনগোষ্ঠীর জীবন, কৃষকের জীবন, সমস্ত কিছুরই প্রতিনিধিত্বকারী শক্তি হিসাবে তিনি চিত্রিত করলেন এই পাভেল ব্লাশোভকে কিংবা মাকে। তা আক্ষরিক করতে পাভেল ব্লাশোভের জন্ম কিংবা মৃত্যু পর্যন্ত যে আমরা যে জীবনকে চিনি, সেই জীবন কি শুধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত? না, তা তো মোটেই না। যে একটা মানুষের যে কর্ম, সেই কর্মের যে পরম্পরা, এর যে সামগ্রিক রূপ, সেই রূপটাই হচ্ছে তার জীবন। যেখানে পাভেল ব্লাশোভ তার সমস্ত জীবনকে উৎসর্গ করেছে এই শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য, সাথে তার মা যে পেলাগিয়া নিলবোনা। এবং মা সম্পর্কে তো বিশেষ করে বলতেই হয় যে মা পুনর্জন্ম লাভ করেছেন, কারণ তার স্বামীর জীবদ্দশায় যে মা পেলাগিয়া নিলবোনা, আর স্বামীর মৃত্যুর পর পাভেল ব্লাশোভের মা হিসাবে যে পেলাগিয়া নিলবোনা, সেই দুই চরিত্রের মাঝে কিন্তু বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। এবং দুটি দুই রকমের। যে মা তার স্বামীর মারের ভয়ে সারাদিন রাত তাকে ঘরেই দেখা যেত না, সেই মা রূপান্তরিত হলো সমস্ত বিপ্লবীর মা হিসেবে। তো ম্যাক্সিম গোর্কি খুব সার্থকভাবে এই দুটি চরিত্র তৈরি করেছে।
আর যদি জীবনের কথা বলো, তিনি যে প্রত্যক্ষ জীবন আঁকলেন, তোমরা জানো বোধহয় মা উপন্যাসটি পৃথিবীর বহুল পঠিত। যেমন কেউ কেউ বলেন যে পৃথিবীর যত উপন্যাস আছে তার চেয়ে সেরা, মানে পঠনের দিক থেকে সবচেয়ে বেশি লোক এই মা উপন্যাস পাঠ করে। রাশিয়ান সমাজ ব্যবস্থা ভেঙে, এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে গেছে, কিন্তু মা উপন্যাসের তাৎপর্য, অর্থাৎ এই যে বঞ্চিত মানুষের জন্য গোর্কি যে মা উপন্যাস লিখলেন, সে মা উপন্যাসের মহত্ব কিংবা তাৎপর্য কিন্তু এখনো কমে যায়নি, তার যথেষ্ট গুরুত্ব রয়ে গেছে এই সমাজ ব্যবস্থা। আজকে আমরা যেখানে শেষ করছি, তোমরা ভালো থেকো। সামনের ক্লাসে যাবার রোজ আমরা মা উপন্যাসের বিভিন্ন বিষয়াদি নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সামনের ক্লাসের জন্য, সামনের ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। কাছে উঠায় যাইতেছে কি যে করি, আয় রে ভগবান।